শহরের এই ক্যাচক্যাচ আর বোরিং জীবন থেকে ভাগতে আমি এসেছিলাম শ্রীনগরের একটি শান্ত পুরনো পাড়ায়। আমার নাম অরুণ, বয়স 28-এর মতো, আর কাজ করি লেখালেখি। আমার নতুন একটি উপন্যাসের জন্য যে একটি নিরিবিলি পরিবেশ আর অনুপ্রেরণা দরকার ছিল, আমার মনে হচ্ছিল এই পোড়ামাটির শহরের হাওয়ায় সেই জিনিসটা মিশে আছে। একটি ছোট পাবলিশিং হাউসে প্রুফ রিডারের কাজ একটি জুটিয়াতো নিয়েছিলাম, কিন্তু আমার আসল মতলব ছিল নিজের লেখায় ডুবে থাকা। কিন্তু শ্রীনগরে আমার নতুন জীবনের শুরুতেই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো একটি থাকার জায়গা। ব্যাচেলার, এই একটি কথাই যেন আমার পুরো আইডেন্টিটিকে খেয়ে দিতেছিল। দিনের পর দিন গলির পর গলি ঘুরছি, কিন্তু বেশিরভাগ বাড়ির দরজায় শুধু ফ্যামিলি লেখা বোর্ডটা আমার সব ইচ্ছার গুড়ে বালি দিয়ে দিতেছিল। যেখানে আবার এই অবস্থা ছিল না, সেখানে বাড়িওয়ালার অদ্ভুত চাহনি আর জেরার মুখে পড়তে হচ্ছিল। বিয়ে করো নাই কেন? রাতে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারবে না তো? কি কাজ করো? লেখালেখি করে কি আর পেট চায়ে? প্রশ্নগুলি শুনে নিজেরই লজ্জা লাগতো। একটি সস্তা হোটেলে প্রায় 10 দিন কাটানোর পর পকেটে টান পড়া শুরু হলো। পুরা ডিপ্রেসড হয়ে যখন ঘুরছি, ঠিক সেই দিন বিকেলে এমনি হাঁটতে হাঁটতে শহরের সবচেয়ে পুরনো একটি পাড়ায় গিয়ে ঢুকলাম। নাম মায়াপুরী পাড়া। সরু গলির দুই পাশে পুরনো ডিজাইনের বাড়ি, শ্যাওলা ধরা দেওয়াল আর বারান্দার গ্রিলে জড়িয়ে থাকা মাধবীলতার ঝাড়, সব মিলিয়ে জায়গাটির মধ্যে একটি অন্যরকম টান ছিল। হঠাৎ একটি দোতলা বাড়ির সামনে এসে আমার পা দুটি আটকে গেল। বাড়িটির নাম নীরদ ভবন। ফ্যাকাশে হয়ে যাওয়া নীল রঙের বাড়ি, কাঠের পুরনো খড়খড়ি দেওয়া জানালাগুলো যেন কত যুগের কাহিনী নিজের বুকে চাপিয়ে রাখছে। গেটের পাশে একটি পুরনো কাঠের বোর্ডে হাতে লেখা, ঘর ভাড়া দেওয়া হবে। নিচে কোনো ফোন নম্বর নেই, খালি লেখা, সরাসরি কথা বলুন। মনে একটু আশা নিয়ে আমি মর্চা ধরা লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম। চারপাশ কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। উঠানের এক কোণে একটি কামিনী ফুলের গাছ, তার মিষ্টি গন্ধে বাতাসটা কেমন নেশা নেশা লাগছিল। আমি একটু ইতস্তত করে পুরনো দিনের কড়াটা ধরে দরজায় কয়েকটা কড়া নাড়লাম। বেশ কিছুক্ষণ পর দরজাটা খুব আস্তে, প্রায় শব্দ না করে খুলল। ভেতরে দাঁড়িয়েছিলেন এক মহিলা, বয়স 50-এর আশেপাশে হবে। পরনের সাধারণ তাঁতের শাড়ি, কিন্তু তার চেহারায় এমন একটি ভাব ছিল যা চট করে চোখে পড়ে। তার চোখ দুটি অসম্ভব গভীর আর শান্ত, কিন্তু ওই শান্ত চোখের ভিতরে মনে হচ্ছিল যেন অনেক কষ্ট লুকিয়ে রাখছে। আমি হাত জোর করে ভদ্রভাবে বললাম, মাসিমা, আমি বাইরের বোর্ডটা দেখে এসেছি, একটি ঘর লাগবে আর কি। মহিলা আমার মাথা থেকে পা পর্যন্ত একবার এমনভাবে দেখলেন যে মনে হলো আমার ভিতরে সবকিছু স্ক্যান করে ফেললেন। তিনি শান্ত কিন্তু ভারী গলায় জিজ্ঞেস করলেন, একা থাকো? আমি মাথা নাড়তেই তার কপালে একটি হালকা ভাঁজ পড়ল। আমরা ব্যাচেলারদের ভাড়া দেই না। এই কথাটা শুনতে শুনতে কান পচে গেছিল, তাও শেষ একটা চেষ্টা করলাম। মাসিমা, আমি খুবই শান্তশিষ্ট, লেখালেখি করি তো, তাই ভিড়ভাড়টা একদম ভালো লাগে না। আপনার কোনো রকম সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি। একটি ছোট ঘর হলেই আমার চলে যাবে। মহিলা কয়েক সেকেন্ড আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, যেন আমার কথার সত্যি মিথ্যে যাচাই করছিলেন। তার মুখে একটা অদ্ভুত কনফিউশনের ছাপ দেখলাম। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, ভেতরে আসো। আমি ভেতরে পা রাখতেই তিনি সাবধানে দরজাটা বন্ধ করে দিলেন। বসার ঘরের ফার্নিচার সব পুরনো দিনের, কিন্তু খুব সুন্দর করে সাজানো। চারদিক কেমন যেন চুপচাপ ভাব, মনে হচ্ছিল সময় এখানে এসে থেমে গেছে। তিনি বললেন, আমার নাম প্রমীলা, তুমি আমাকে মাসিমা বলতে পারো। আমি, ছাদের উপর একটি ছোট ঘর আছে, আগে আমার ছেলে থাকতো, এখন কাজের জন্য বাইরে থাকে। ঘরটা তোমার হয়তো ভালো লাগতে পারে। আমি তো আকাশের চাঁদ হাতে পেলাম, বললাম, আমার কোনো অসুবিধা হবে না মাসিমা, আমার খালি থাকার মতো একটি জায়গা হলেই হবে। প্রমীলা দেবী আমার দিকে তাকিয়ে এমন একটি হাসি দিলেন যে হাসিতে কোনো খুশি ছিল না, ছিল খালি এক বস্তা কষ্ট। তিনি বললেন, আমি তোমাকে ঘরটা ভাড়া দিতে রাজি অরুণ, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? আমি একটু অবাক হলাম। বাড়ি ভাড়ার আবার কি এমন শর্ত থাকতে পারে যা এত গম্ভীর করে বলতে হয়? প্রমীলা দেবী এইবার আমার চোখের দিকে সরাসরি তাকালেন। তার শান্ত চোখ দুটোই এইবার একটা কেমন যেন ঠান্ডা ভাব। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, শর্তটা খুব কঠিন কিছু না, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এটা কোনোদিনই ভাঙবে না। তার কথা বলার স্টাইল, তার চোখের ওই মহিষমহী চাউনি আমার মনের ভেতরে একটা অজানা কৌতূহল আর শিরশিরে ভয় জকিয়ে দিল। এই শান্ত দুঃখী মহিলার আড়ালে কি অন্য কোনো গোপনীয়তা আছে? আমি গিলে বললাম, আপনি বলুন মাসিমা। তিনি কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আমার মেয়ে মালতী, ও এই বাড়িতেই থাকে। আমার শর্ত একটি, তুমি কোনোদিনই ওর চোখের দিকে সরাসরি তাকাবে না আর ওর সঙ্গে নিজের থেকে কোনো কথা বলার চেষ্টা করবে না।
এই বাড়িটা ও আছে, কিন্তু তোমার জন্যে ও নেই। মনে করবে ও এই বাড়ির একটি ছায়া, যাকে দেখা যায় না। এই অবিশ্বাস্য শর্তটা শুনে আমার পুরা শরীর যেন অবশ হয়ে গেল। একজন মা তার নিজের মেয়ের উপরে এমন বারণ করছে কেন? চোখের দিকে তাকাতে মানা করার পেছনে কি এমন ভয়ের কাহিনী থাকতে পারে? মেয়েটা কি কোনো অভিশাপের চক্রে পড়েছে, নাকি ওর চোখেই লুকিয়ে আছে এই বাড়ির সব অন্ধকার? আমার হাজারটা প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু প্রমীলা দেবীর ঠান্ডা চাউনি আমার সব কথা গলার কাছেই আটকে দিল। আমি বুঝতে পারছিলাম আমি খালি একটি ঘর ভাড়া নিতে আসিনি, পা রাখছি একটি গভীর রহস্যের জালের মধ্যে। আমার শুধু মনে হচ্ছিল এই নীরদ ভবন নামের বাড়িটা আর তার মালকিন প্রমীলা দেবী দুটোর একটাও নর্মাল না, এর পেছনে কোনো একটি অজানা কাহিনী লুকিয়ে আছে। আমার ভেতরের লেখক সত্তাটা তখন চিৎকার করে বলছিল এই রহস্যের গভীরে যেতেই হবে। আমার ভয়টাকে পাশি দিয়ে কৌতূহলটাই জিতে গেল। আমি নিজেকে একটু সামলে নিয়ে শান্ত গলায় বললাম, আপনার শর্তে আমি রাজি মাসিমা, বলুন আমাকে কি করতে হবে। প্রমীলা দেবীর মুখে একটি অদ্ভুত আরামের ভাব নেমে আসলো। তিনি আমার থেকে চোখ সরিয়ে নিয়ে দূরের জানালার দিকে তাকালেন, যেন বাইরের অন্ধকারে তার উত্তর খুঁজছেন। কিছুক্ষণ পর আস্তে, প্রায় ফিসফিস করে বললেন, আমার মেয়ে মালতী ওই বাড়িতেই থাকে। আমার শর্ত একটি, তুমি কোনোদিনই ওর চোখের দিকে সরাসরি তাকাবে না, আর ওর সঙ্গে নিজের থেকে কোনো কথা বলার চেষ্টা করবে না। এই বাড়িতে ও আছে, কিন্তু তোমার জন্যে ও নেই। মনে করবে ও এই বাড়ির একটি ছায়া, যাকে দেখা যায় না। এই অবিশ্বাস্য শর্তটা শুনে আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। এই কেমন পাগলের মতো কথা! একজন মা তার নিজের মেয়ের ব্যাপারে এমন একটা দেওয়াল তুলে দিচ্ছে কেন? মেয়েটা কি কোনো সিরিয়াস অসুখ আছে, নাকি মাথা খারাপ? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, কিন্তু আমি মুখ ফুটে কিচ্ছু জিজ্ঞেস করতে পারলাম না, কারণ শর্তের জালে আমি নিজেকেই বেঁধে ফেলেছি। আমি খালি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ছাদের উপরের ঘরটা ছিল ঠিক যেমনটা আমি চাইছিলাম। একটি ছোট ঘর, একপাশে লেখার টেবিল, আর এক পাশে একটি খাট, সামনে একটি বড় জানালা যেটা দিয়ে পুরা পাড়াটা দেখা যায়, আর ঘরের পাশে একটি খোলা ছাদ, যেখানে দাঁড়ালে মনে হয় আকাশটা হাতের মুঠোয়। প্রমীলা দেবী আমাকে চাবি বুঝিয়ে দিয়ে বললেন, তোমার খাওয়ার চিন্তা করতে হবে না, আমি সময় মতো পাঠিয়ে দেব। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মাসিমা, আমি তো নিজেই রান্না করে নিতে পারি। তিনি একটু হেসে বললেন, এটা আমি জানি, কিন্তু তুমি আমার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে না, ছেলের মতো থাকবে, আর আমি চাই না আমার বাড়িতে থেকে কেউ না খেয়ে থাকুক। তার এই মায়ার মতো ব্যবহারটা আমার মন ছুঁয়ে গেল, কিন্তু পরক্ষণে তার দেওয়া অদ্ভুত শর্তটা মনে পড়তে একটা খচখচানি শুরু হয়ে গেল। এই আদর আর এই কঠিন শর্ত দুটো একদম উল্টা জিনিস। প্রথম কয়েকদিন আমি মালতীর কোনো সাড়া শব্দই পেলাম না। ভবনটা এতটাই চুপচাপ ছিল যে আমার মনে হতে লাগলো প্রমীলা দেবী হয়তো একটাই থাকে। কিন্তু 4 দিনের দিন বিকেলে আমি ছাদে বসে যখন আমার উপন্যাসের প্লটটা নিয়ে ভাবছিলাম, ঠিক সেই সময় নিচের বাগানে তাকে প্রথমবার দেখলাম। হালকা আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরা, খোলা চুল পিঠে ছড়ানো, ও বাগানের এক কোণে বসে একটা কৃষ্ণচূড়া গাছের সঙ্গে যেন কথা বলছে। ওর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু ওর হাবভাবে তো একটা অদ্ভুত সারল্য আর একাকিত্ব মেশানো ছিল। ও একা একাই হাসছিল, আবার একটু পরে ওর কাঁধ দুটি যেন কেমন কেঁপে উঠছিল, যেন কাঁদছে। আমি ছাদের রেলিং ধরে একদম নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি সত্যি গাছের সঙ্গে কথা বলে? প্রমীলা দেবীর শর্তের কারণটা যেন আমি একটু একটু করে বুঝতে পারছিলাম। এরপর থেকে প্রায় প্রতিদিনই আমি তাকে দেখতাম। ও কখনো বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকতো, কখন আবার বাগানের ফুল গাছগুলোর যত্ন নিত। ওর দুনিয়াটা যেন ওই বাড়িটার মধ্যেই বাঁধা। আমি খেয়াল করলাম ও কখনো বাড়ির বাইরে যায় না। ওর চোখে মুখে একটা গভীর কষ্ট, যেন ও কোনো একটি অদৃশ্য জেলে বন্দী হয়ে আছে। আমার লেখক মন ওর জন্য একটা গল্প বানাতে শুরু করলো। কি এমন কষ্ট ও নিজের মধ্যে লুকিয়ে রাখছে? প্রমীলা দেবীর ব্যবহারও দিন দিন আরও রহস্যময় হয়ে উঠছিল। তিনি রোজ নিয়ম করে আমার জন্য খাবার নিয়ে আসতেন, আমার লেখালেখির খোঁজ নিতেন, কিন্তু তার চোখে সবসময় একটা পাহারা দেওয়ার ভাব থাকত, যেন তিনি দেখতে চান আমি তার দেওয়া শর্ত ভাঙছি কেনা। একদিন কথায় কথায় আমি খালি বলছিলাম, মাসিমা, আপনার বাগানটা খুব সুন্দর, ফুল গাছগুলো বেশ তাজা। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তার মুখের ভাব বদলে গেল। তিনি কঠিন গলায় বললেন, ওদিকের কথা ছাড়ো, নিজের কাজে মন দাও। তার এই হঠাৎ বদলে যাওয়ায় আমি তো পুরো হতবাক হয়ে গেলাম। বাগান বা ফুল গাছ নিয়ে কথা বলাও কি মানা, নাকি ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে গেল? এক পূর্ণিমার রাতে, সেই দিন ছাদের ওপর চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছিল। আমি আমার লেখার টেবিলে বসেছিলাম। হঠাৎ একটি অদ্ভুত সুর আমার কানে ভেসে আসলো। কেউ যেন খুব কষ্ট করে একটা পুরনো দিনের গান গাইছিল। সুরটা নিচের তলা থেকে আসছিল। আমি কান পেতে শুনলাম। গানের প্রত্যেকটা কথায় একরাশ যন্ত্রণা আর কষ্ট মিশানো। আমার বুঝতে বাকি রইল না এটা মালতীর গলা।
আমি শব্দ না করে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালাম। নিচের বারান্দায় আধো অন্ধকারে একটা ছায়ার মতো দাঁড়িয়েছিল মালতী। ও আকাশের দিকে তাকিয়ে গান গাইছিল। ওর গানের সুরে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল এই গানের মাধ্যমেই ও তার ভেতরের সব না বলা কথাগুলো বলতে চাইছে। হঠাৎ করেই গানটা থেমে গেল। আমি দেখলাম প্রমীলা দেবী বারান্দায় এসে দাঁড়িয়েছেন। তিনি মালতীর কাঁধে হাত রাখলেন। তারপর যা হলো তা দেখে আমি পুরো শিউরে উঠলাম। প্রমীলা দেবী অত্যন্ত শান্ত কিন্তু কঠোর গলায় মালতীকে কি একটা বললেন, যা আমি শুনতে পাইলাম না। কিন্তু তার কথা শুনে মালতী যেন ভয়ে কেমন কুঁকড়ে গেল। ও তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেল। প্রমীলা দেবী কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থেকে ছাদের দিকে তাকালেন। চাঁদের আলোয় তার মুখটা পরিষ্কার দেখা না গেলেও আমার মনে হলো তিনি জানেন আমি ছাদে দাঁড়িয়ে আছি। তার ওই ঠান্ডা চাহনি আমার শিরডাবাদি একটা বরফের স্রোত নামিয়ে দিল। পরদিন সকালে মাসিমা যখন খাবার নিয়ে আসলেন, তার ব্যবহার ছিল আগের মতোই নর্মাল, যেন গতরাতে কিছু হয়নি। কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই বাড়িতে নর্মাল থাকার আড়ালে একটা দম বন্ধ করা নাটক চলছে। মালতীর ওই কষ্টের সুর, প্রমীলা দেবীর ওই কঠোর শাসন, সব কিছু মিলিয়ে আমার মাথার ভেতরটা জট পাকিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন ভাড়াটিয়া নই, এই রহস্যময় নাটকের একজন চুপচাপ দর্শক হয়ে উঠছি। কিন্তু কতদিন আমি এই চুপ থাকাটা চালাতে পারবো? মালতীর ওই করুণ চাহনি আর কান্নার মতো সুর আমাকে আস্তে আস্তে ওর দিকে টানছিল। আমি জানতাম শর্ত ভাঙলে আমার এই বাড়ি ছাড়তে হবে, কিন্তু আমার মন বলছিল এই কাহিনীর শেষ না দেখে আমি কোথাও যেতে পারবো না। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বারবার মালতীর মুখটা আমার চোখের সামনে ভাসছিল। হঠাৎ আমার ঘরের দরজায় খুব আস্তে একটা টোকা পড়ল। শব্দটা এতটাই হালকা যে প্রথমে আমার ভুল মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আবার শব্দ হলো, খটখট। এত রাতে কি হতে পারে? প্রমীলা দেবী তো কখনো এত রাতে আসে না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপা শুরু করলো। আমি কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটকাচ্ছিল। দরজার পাশে কে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে মনের মধ্যে হাজারটা চিন্তা আর ভয় ভিড় করছিল। আমি কাঁপা হাতেই দরজার খিলটা খুললাম। পাল্লাটা একটু ফাঁক করতেই চাঁদের ফ্যাকাশে আলোতে যে মুখটা আমি দেখলাম, সেটা দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে মালতী। ওর ফ্যাকাশে মুখ, বড় বড় চোখ দুটোতে গভীর ভয় আর একগাদা না বলা কষ্ট। চুলগুলো উস্কো খুস্কো, নিঃশ্বাস নিচ্ছিল খুব তাড়াতাড়ি। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এই মুহূর্তেই কোনো ভয়ঙ্কর বিপদ আসছে। আমি কিছু বলার আগে ও নিজের ঠোঁটে আঙুল তুলে রাখলো, আমার একদম চুপ থাকতে ইশারা করে। তারপর ও তাড়াতাড়ি করে ওর হাতের মুঠোর মধ্যে ধরে রাখা একটা ভাঁজ করা কাগজের টুকরো আমার দিকে বাড়িয়ে দিল। আমি তো পুরো হতবাক হয়ে ওর হাত থেকে কাগজটা নিলাম। ঠিক এই মুহূর্তে নিচ থেকে মাসিমার গলার আওয়াজ কানে আসলো, মালতী, তুই এখনো জেগে আছিস? কি করছিস এত রাতে? মাসিমার গলা শুনেই মালতীর চোখ দুটোতে ভয় আরও বেড়ে গেল। ও এক সেকেন্ডও দাঁড়ালো না, হরিণের মতো দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে দিলাম। আমার পিঠ দরজায় ঠেকে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কাগজটা তখনও আমার হাতে ধরা। আমি কয়েকটা মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, নিজের নিঃশ্বাসটাকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। তারপর কাঁপা হাতে কাগজটা খুললাম। ভেতরে পেন্সিলে লেখা কয়েকটা মাত্র কথা, এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারেন চলে যান, এখানে থাকবেন না। এই লেখাটা পড়ে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। এটা কিসের ইশারা? মালতী আমাকে পালাতে বলছে কেন? প্রমীলা দেবী কি ততটা সিধে সাদা না যতটা তিনি দেখান? নাকি মালতী নিজেই কোনো বিপদের কারণ? আমার মনে হচ্ছিল আমি এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি। এই আদরের মা আর তার রহস্যময় মেয়ের আড়ালে কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। আমি আর ঘুমোতে পারলাম না, ঘরের ভেতর অস্থির হয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম। রাত যত বাড়ছিল বাড়ির চুপচাপ ভাবটা যেন আরও অসহ্য হয়ে উঠছিল। মনে হচ্ছিল দেওয়ালগুলো যেন ফিসফিস করে কোনো গোপন কথা বলছে। হঠাৎ করে আমার চোখ গেল ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারিটার দিকে। প্রমীলা দেবী বলেছিল এটা তার ছেলের আলমারি। ও নাকি কাজের জন্য বাইরে যাওয়ার আগে তার কিছু পুরনো জিনিসপত্র এখানে রেখে গেছে। একটা অদ্ভুত টানে থেকে আমি আলমারিটা খুললাম। ভেতরে কয়েকটা পুরনো বই, কিছু শার্ট আর একটা ডায়েরি ছাড়া আর কিছুই ছিল না। ডায়েরিটা চামড়ার মলাটে বাঁধানো, বেশ পুরনো। কৌতূহলের বশে আমি ডায়েরিটা হাতে তুললাম। প্রথম কয়েক পাতা উল্টাতেই বুঝলাম এটা প্রমীলা দেবীর ছেলে অরিন্দমের ডায়েরি। আমি বিছানায় বসে ডায়েরির পাতা উল্টাতে শুরু করলাম। প্রথম দিকে লেখাগুলো বেশ নর্মাল, কলেজের দিন, বন্ধুদের সঙ্গে আড্ডা, লেখালেখি আর ছবি আঁকার কথা লেখা।
কিন্তু যত এগোতে লাগলাম লেখার সুর তত বদলে যেতে থাকলো। একটা পাতা এসে আমার চোখ আটকে গেল। অরিন্দম লিখছে, আজ মা আবার আমার আঁকা ছবিগুলো নিয়ে চিল্লাচিল্লি করলো। মা চায় আমি পড়াশোনা করে বড় চাকরি করি। আমার এই ছবি আঁকা, লেখালেখি এইসব তার একদম পছন্দ না। তিনি বলেন এসব নাকি লাইফ নষ্ট করা। আমার মনে হয় মা আমাকে ভালোবাসে, কিন্তু আমার স্বপ্নগুলোকে ভালোবাসে না। মাঝে মাঝে ওর আদল আমার কাছে এক ধরনের জেলখানা মনে হয়। আরেকটা পাতায়ও লিখছে, মালতীটা বড় অদ্ভুত। সারাদিন চুপচাপ থাকে, কিন্তু ওর চোখ দুটোই যেন হাজারটা কথা জমা আছে। ও আমার একমাত্র বন্ধু। আমি যখন ছবি আঁকি ও চুপ করে আমার পাশে বসে দেখে। মা চায় না আমি ওর সঙ্গে বেশি মিশি। কেন আমি জানি না। মা বলে মালতী নাকি আর 5টা নর্মাল মেয়ের মতো না, কিন্তু আমার কাছে ওকে দুনিয়ার সবচেয়ে সোজা সরল আর নিষ্পাপ মনে হয়। ওর লাগি আমার খুব মায়া লাগে। ডায়েরি পড়তে পড়তে আমার বুকের ভিতরটা কেঁপে উঠছিল। অরিন্দমের লেখাগুলোর ভেতর দিয়ে আমি যেন প্রমীলা দেবীর একটা অন্য রূপ দেখতে পাচ্ছিলাম। একজন আদরের মা, কিন্তু পুরাই কন্ট্রোলিং, যে নিজের ছেলের স্বপ্নগুলোকে নিজের ইচ্ছার খাঁচায় বন্দি করে রাখতে চায়। আমি তাড়াতাড়ি পাতা উল্টাতে লাগলাম। শেষের দিকের পাতাগুলোতে অরিন্দমের লেখাগুলো আরও বেশি উল্টোপাল্টা আর ভয়ে ভয়ে ভরা। ও লিখছে, আমার দম বন্ধ হয়ে আসছে। এই বাড়িটা আমার কাছে আর শান্তির জায়গা না, একটা জেলখানা। মা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখে। আমার প্রত্যেকটা স্টেপে ও নজর। মালতীর সঙ্গেও আমাকে আর আগের মতো কথা বলতে দেয় না। ওর চোখে আমি আজকাল ভয় দেখতে পাচ্ছি। কিসের ভয়? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই বাড়ি থেকে পালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। এর পরের কয়েকটা পাতা ফাঁকা। আমি প্রায় শেষ পাতায় চলে আসলাম। সেখানে মাত্র একটা লাইন লেখা, যা পড়ে আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেল। অরিন্দম লিখছে, মালতী সব জানে, ও আমাকে বলছিল। লাইনের বাকি অংশটা ছেঁড়া। ডায়েরির শেষ পাতাটাকেও ছিঁড়ে নিয়েছে। মালতী কি জানে? ও অরিন্দমকে কি বলছিল? আর ওই দরকারি পাতাটা কে ছিঁড়ল? প্রমীলা দেবী? আমার মনে হচ্ছিল আমি একটা ভয়ঙ্কর রহস্যের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছি। মালতীর দেওয়া সেই সাবধান বাণী, অরিন্দমের ডায়েরির এই ছেঁড়া পাতা, সব কিছু যেন একটা দিকে ইশারা করছিল। এই নিরোধ ভবন বাড়িতে এমন কিছু হয়েছে যা হওয়া উচিত ছিল না। আমি ডায়েরিটা বন্ধ করে আলমারিতে রেখে দিলাম। আমার আর এক মুহূর্তও এই বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু পালানোর রাস্তাও বন্ধ। আমি যদি এখন চলে যাই, তাহলে হয়তো এই রহস্যের কিনারা আর কোনো দিনই করতে পারবো না। আবার যদি থেকে যাই, তাহলে আমার নিজের জানটাও বিপদে পড়তে পারে। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক ফাঁদে পা দিয়েছি যেখান থেকে বের হওয়ার রাস্তা আমার জানা নেই। চারদিকের চুপচাপ ভাবটা ভেঙে হঠাৎ করে আমার কানে আসলো সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। শব্দটা আস্তে আস্তে আমার দরজার দিকে এগিয়ে আসছিল। পায়ের শব্দটা আমার দরজার সামনে এসে থেমে গেল। আমার কলিজাটা যেন লাফ দিয়ে গলায় এসে আটকে গেল। আমি শব্দ না করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। হাতে তুলে নিলাম আমার লেখার টেবিলের ভারী পেপার ওয়েটটা। নিজেকে বাঁচানোর জন্য এটা ছাড়া আর কোনো বুদ্ধি আমার মাথায় আসছিল না। কয়েক মুহূর্ত একদম মরা বাড়ির মতো চুপচাপ থাকার পর দরজার খিলে খুব আস্তে আস্তে একটা আঁচড়ানোর শব্দ হলো। কেউ যেন বাইরে থেকে দরজাটা খোলার চেষ্টা করছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। যা হবার হবে ভেবে এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। কিন্তু বাইরে কেউ ছিল না। সিঁড়িটা পুরা খালি। আমার পুরা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তাহলে কি পুরাটাই আমার মনের ভুল, নাকি কেউ আমার সঙ্গে কোনো ভয়ঙ্কর খেলা ছিল? আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। কিন্তু ঠিক এই মুহূর্তে আমার চোখ পড়ল টেবিলের ওপর। সেখানে একটা সাদা খাম রাখা। খামটা কয়েক মিনিট আগেও এখানে ছিল না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভিতরে একটা পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠির কাগজ। তাতে অরিন্দমেরই হাতের লেখা, কিন্তু এই লেখাটা ডায়েরির লেখা থেকেও বেশি উল্টোপাল্টা আর ভয়ে ভয়ে ভরা। চিঠিতে লেখা ছিল, যদি কেউ কোনোদিন এই চিঠিটা পড়ো, তাহলে জেনে রাখো, এই বাড়ির দেওয়ালে কান পাতলে খালে বাতাস না, লম্বা শ্বাস ফেলানোরও শব্দ শোনা যায়। আমার মা প্রমীলা দেবী দুনিয়ার সেরা মা হতে পারত, কিন্তু তার ভালোবাসা ছিল এক ধরনের দখলদারি ভাব।
তিনি আমাকে তার ইচ্ছা মতো চালাতে চাইতো। আমার স্বপ্ন, আমার শিল্পী হওয়ার ইচ্ছা, সব কিছুকেই তিনি তার অহংকারের জন্য শেষ করে দিতে চাইছিলেন। আর মালতী, ও আমার নিজের বোন না। ছোটবেলায় এক রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায়। মা ওকে দত্তক নিয়েছিল, কিন্তু মা কোনোদিন ওকে নিজের মেয়ের সম্মান দেয়নি। মালতী ছিল এই বাড়ির এক চুপচাপ সাক্ষী, একটা জ্যান্ত ছায়া। ওর ওপর মায়ের শাসনের বহর আরও ভয়ঙ্কর ছিল। আমি যখন বাড়ি ছেড়ে পালানো ঠিক করলাম, মালতীই প্রথম বুঝতে পারছিল। ও আমাকে হেল্প করতে চাইছিল। ও আমাকে মায়ের একটা গোপন ডায়েরির কথা বলছিল, যেটা মা তার শোয়ার ঘরের সিন্ধুকে লুকিয়ে রাখে। সেই ডায়েরিতে নাকি এই বাড়ির সব কালো সত্যি লেখা আছে। আর এই ডায়েরিটা খুঁজে বের করার আগেই মা সব কিছু জেনে ফেলে। তারপর কি হয়েছে তা হয়তো তোমরা কোনোদিনও জানতেও পারবে না। খালি এইটুকু জেনে রাখো, আমি বাইরে যাইনি, আমি এই বাড়িতেই আছি, এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালের মধ্যে, প্রত্যেকটা লম্বা শ্বাসের মধ্যে। চিঠির শেষ দিকটা কালির দাগ দিয়ে প্রায় বোঝা যাচ্ছিল না। আমার মাথা ঘুরছিল। অরিন্দম বাইরে যায়নি, ওই বাড়িতেই আছে, এর মানে কি? ঠিক এই মুহূর্তে ঘরের বাতিটা দপ করে জ্বলে উঠল। কারেন্ট এসে পড়েছে। আমি চমকে দরজার দিকে তাকালাম। দরজায় দাঁড়িয়ে আছে প্রমীলা দেবী। তার হাতে একটা পুরনো দিনের সিন্দুকের চাবি। তার মুখটা পাথরের মতো শক্ত, কিন্তু চোখ দুটো জলে ভরে গেছে।